ডিয়ার স্টুডেন্টস, ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি কৌশিক স্যার তোমাদের সাথে জীবন বিজ্ঞান নিয়ে আলোচনা করব। আর আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব আমাদের নবম শ্রেণীর সিলেবাসের দ্বিতীয় অধ্যায় জীবন সংগঠনের স্তর। তার একটা গুরুত্বপূর্ণ বিষয় কোষের প্রকারভেদ, অর্থাৎ কোষকে আমরা কত ভাগে বিভক্ত করতে পারি সেই সম্পর্কে আমরা আলোচনা করব। আর এই বিভিন্ন প্রকার কোষের প্রকারভেদ বলতে ঠিক কি বুঝি, কিসের ভিত্তিতে ভাগ করেছি সেই সম্পর্কে সঠিক তথ্য জানতে গেলে অবশ্যই তোমাদের সঙ্গে রাখতে হবে নবম শ্রেণীর ছায়া জীবন বিজ্ঞান ও পরিবেশ টেক্সট বুক এবং নবম শ্রেণীর ছায়া জীবন বিজ্ঞান ও পরিবেশ শিক্ষক, এই বই দুটো। আর অবশ্যই তোমরা আজকের অ্যাটেন্ড করছো আজকের স্মার্ট ক্লাস। সব কিছু মিলিয়ে এই বিষয়ের উপর তুমি হয়ে ওঠো বাকিদের থেকে অনেকটাই বেশি পারদর্শী। চলো আমরা কোষের প্রকারভেদ এই বিষয়ের ঠিক আলোচনায় প্রবেশ করি। কোষকে আমরা কত ভাগে বিভক্ত করি, টাইপস অফ সেল, কোষের প্রকারভেদ। যখনই আমরা কোনো কিছুর একটা ভাগে বিভক্ত করব বা প্রকারভেদ করব, নিশ্চয়ই তার কোনো ভিত্তি থাকতে হবে। এখন প্রশ্ন হলো, কোষকে আমরা কিসের ভিত্তিতে বিভিন্ন ভাগে বিভক্ত করছি? কোষের গঠনের দিক থেকে আমরা কোষকে বিভক্ত করি দুটো ভাগে। কেমন গঠন হতে পারে? প্রথমেই আমরা বলি সেই কোষের গঠন কি খুব জটিল, উন্নত, নাকি অনুন্নত বা সরল প্রকৃতির গঠন? এই গঠনের ভিত্তিতেই আমরা কোষকে দুটো ভাগে ভাগ করি। একটাকে আমরা বলি প্রোক্যারিওটিক কোষ বা অনুন্নত গঠন প্রকৃতির কোষ, আর আরেকটাকে আমরা বলি ইউক্যারিওটিক কোষ বা উন্নত গঠনযুক্ত কোষ। ঠিক কি প্রোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্যই বা কি, ইউক্যারিওটিক কোষেরই বা বৈশিষ্ট্য কি, দুটোকে আমরা তুলনা করতে জানতে চেষ্টা করব। চলো দেখে নিই। প্রথমে বলি প্রোক্যারিওটিক কোষ বলে যা বলছি সেটা প্রকৃতপক্ষে কি কি বৈশিষ্ট্যের অধিকারী হয়। দেখো, প্রোক্যারিওটিক কোষ কথাটার দিকে যদি আমরা তাকাই, প্রো কথাটার অর্থ প্রিমিটিভ বা আদি, অর্থাৎ সরল প্রকৃতির। আর ক্যারিওটিক কথাটা এসছে ক্যারিয়ন থেকে। ক্যারিয়ন কথার অর্থ হলো নিউক্লিয়াস, অর্থাৎ বলি আদিম প্রকৃতির নিউক্লিয়াস যুক্ত যে কোষ তাকে আমরা বলি প্রোক্যারিওটিক কোষ। প্রকৃতপক্ষে আদি নিউক্লিয়াসের অর্থ হলো সরল গঠনযুক্ত যে নিউক্লিয়াস, সেটাই হলো প্রোক্যারিওটিক নিউক্লিয়াস কোষ, প্রোক্যারিওটিক কোষ বা আদি নিউক্লিয়াস যুক্ত কোষ। এখন ঠিক আদি কথার অর্থ কি বা সরল কথার অর্থ কি? দেখো, এই গঠনযুক্ত নিউক্লিয়াস যুক্ত কোষের বৈশিষ্ট্যগুলো কি কি হতে পারে। প্রথমেই বলছি অনুন্নত প্রকৃতির নিউক্লিয়াস, অর্থাৎ কি, একটা নিউক্লিয়াসের গঠনের ক্ষেত্রে আমরা দেখেছি চারটি প্রধান গঠনগত অংশ থাকে: নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাশ, নিউক্লিয় রস এবং ক্রোমাটিন জালিকা। যদি সবগুলো উপস্থিত থাকে তবে সেই নিউক্লিয়াসকে বলবো আমরা আদর্শ নিউক্লিয়াস বা উন্নত গঠনযুক্ত নিউক্লিয়াস। কিন্তু প্রোক্যারিওটিক কোষের যে নিউক্লিয়াস, সেক্ষেত্রে আমরা দেখি কেবলমাত্র একটা দ্বিতন্ত্রী ডিএনএ চক্রাকারে অবস্থান করে, অর্থাৎ ওই ডিএনএর বাইরে কোনো রকম নিউক্লিয় আবরণী থাকে না, নিউক্লিয় লাশও থাকে না। ফলে আমরা বুঝতেই পারছি আদর্শ নিউক্লিয়াসের গঠন যা, সেটা অনুপস্থিত। তাই আমরা একে বলি অনুন্নত প্রকৃতির নিউক্লিয়াস বা আদিম প্রকৃতির নিউক্লিয়াস। প্রসঙ্গত বলে রাখি, প্রোক্যারিওটিক কোষের ওই যে অনুন্নত প্রকৃতির নিউক্লিয়াস, যাকে আমরা বললাম কেবলমাত্র দ্বিতন্ত্রী ডিএনএ, তাকে আমরা বলি নিউক্লিওয়েড। দেখো, এই যদি একটা প্রোক্যারিওটিক কোষের গঠন হয়, এখানে এই যে আমরা সুতোর মতো অংশটা দেখতে পাচ্ছি, এটাই হলো প্রকৃতপক্ষে দ্বিতন্ত্রী ডিএনএ, যাকে আমরা নাম দিয়েছি নিউক্লিওয়েড। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিউক্লিওয়েড কি? প্রোক্যারিওটিক কোষে অবস্থিত দ্বিতন্ত্রী ডিএনএ, যেটা ওই প্রোক্যারিওটিক কোষের অনুন্নত নিউক্লিয়াস হিসেবে বিবেচিত হয়, জেনেটিক পদার্থ, সেটাকেই আমরা বলি অ্যাকচুয়ালি নিউক্লিওয়েড। এটাই হলো দ্বিতন্ত্রী ডিএনএ। এক। দ্বিতীয়, দেখো, পর্দাবিহীন কোষ অঙ্গাণু। আমরা বিভিন্ন কোষ অঙ্গাণুর আলোচনার সময় আমরা উল্লেখ করেছি একটা কোষ অঙ্গাণু পর্দা দিয়ে ঘেরা থাকতে পারে, পর্দাবৃত কোষীয় অঙ্গাণু, অথবা পর্দাবিহীন হতে পারে। প্রোক্যারিওটিক কোষের যে কোষ অঙ্গাণুগুলো হয় সেগুলো সবই হয় পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু, ফলে তুলনামূলক অনুন্নত বৈশিষ্ট্য। এবং আমরা এই যে ডিএনএর কথা বললাম নিউক্লিওয়েড, সেই ডিএনএতে হিস্টোন নামক একটা প্রোটিন থাকাটাই স্বাভাবিক বৈশিষ্ট্য, উন্নত বৈশিষ্ট্য। কিন্তু প্রোক্যারিওটিক কোষের যে ডিএনএ থাকে, যাকে আমরা নিউক্লিওয়েড বলছি, হিস্টোন বিহীন ডিএনএ, হিস্টোন প্রোটিনের অনুপস্থিতি, ফলে হিস্টোন বিহীন ডিএনএ।
অর্থাৎ আমরা দেখছি বিভিন্ন বৈশিষ্ট্য অনুপস্থিত, সে কারণেই আমরা বলেছি আদিম প্রকৃতির বা সরল প্রকৃতির নিউক্লিয়াসযুক্ত কোষ। এবং মোস্ট ইম্পর্টেন্টলি লুক অ্যাট দিস রাইবোজোম। রাইবোজোম হয় 70S 70S প্রকৃতির রাইবোজোম। নিশ্চয়ই তোমরা আন্দাজ করতে পারছো এর দুটো অধ এককের মান কত কত হবে। অবশ্যই একটা হবে 50S এবং আর একটা হলো 30S। লার্জার সাব ইউনিট 50S, স্মলার সাব ইউনিট 30S। অর্থাৎ প্রোক্যারিওটিক কোষের এই হলো বৈশিষ্ট্য। কারা প্রকৃতপক্ষে প্রোক্যারিওটিক কোষ? এককোষী যে গঠন আমরা যদি দেখি ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, আমরা দেখি নীলাভ সবুজ শৈবালের ক্ষেত্রে, এগুলো সবই প্রোক্যারিওটিক কোষ। দেখো আমরা এখানে দেখছি যেটা, এটা প্রকৃতপক্ষে একটা প্রোক্যারিওটিক কোষেরই গঠন। সেই প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে কি দেখছি? কোষ প্রাচীর, কোষ পর্দার উপস্থিতি, কোষ আবরক, ফ্ল্যাজেলার উপস্থিতি দেখছি। ভিতরে যে রাইবোজোম দেখো 70S প্রকৃতির, অনুন্নত প্রকৃতির। আর আমরা ইতিপূর্বেই জেনেছি যে ডিএনএ থাকে সেটাকে আমরা বলেছি নিউক্লিওয়েড। অর্থাৎ ব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল সায়ানোব্যাকটেরিয়া এগুলো সবই প্রোক্যারিওটিক কোষের উদাহরণ, অনুন্নত প্রকৃতির। 70S রাইবোজোম থাকবে, হিস্টোনবিহীন ডিএনএ থাকবে, পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু থাকবে। নিশ্চয়ই আন্দাজ করতে পারছো এর থেকে ইউক্যারিওটিক কোষটি কী হতে পারে। চলো একবার দেখে নেওয়া যাক ঠিক ইউক্যারিওটিক কোষের গঠনগুলোই বা কী কী, তাদের ক্ষেত্রে কি উপস্থিত আর কি অনুপস্থিত সেটাই আমরা একটু জানার চেষ্টা করব। ইউক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক, আমরা যদি বলি ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে উৎপত্তি কিভাবে ঘটেছে নামটা থেকে, দেখো ইউ কথার অর্থ অ্যাডভান্সড, অ্যাডভান্সড অর্থ উন্নত। আমরা একটু আগেই দেখেছিলাম আদিম প্রকৃতির, অনুন্নত, এখানে উন্নত। আর ক্যারিওটিক কথাটা এসছে ক্যারি অন থেকে, ক্যারি অন কথার অর্থ কি? নিউক্লিয়াস। তাহলে সহজেই বলতে পারি উন্নত প্রকৃতির নিউক্লিয়াসযুক্ত বা সুগঠিত নিউক্লিয়াস। সুগঠিত নিউক্লিয়াসের অর্থ হলো যে নিউক্লিয়াস তার নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাস, নিউক্লিয় রস এবং ক্রোমাটিন জালিকা সঠিকভাবে উপস্থিত থাকবে, সেটাই হবে ইউক্যারিওটিক নিউক্লিয়াস, ইউক্যারিওটিক কোষ। বৈশিষ্ট্য নিশ্চয়ই আন্দাজ করতে পারছো, উন্নত বা সুগঠিত নিউক্লিয়াস, অর্থাৎ 4টি গঠনগত অংশ উপস্থিত। কোষাঙ্গাণু অবশ্যই পর্দাবৃত হবে, পর্দাবৃত কোষাঙ্গাণু। একটু আগেই দেখেছিলাম প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে যে ডিএনএ তা ছিল হিস্টোনবিহীন, কিন্তু ইউক্যারিওটিক কোষের ডিএনএ হবে হিস্টোন প্রোটিনযুক্ত। আর রাইবোজোম ডেফিনেটলি 80S। তাহলে যদি 80S রাইবোজোম হয় তাহলে বড় অধ একক তার মান কত হবে? 60S। আর যেটা স্মলার সাব ইউনিট সেটা হবে কত? 40S। এই হলো আমাদের ইউক্যারিওটিক কোষের গঠন। দেখো এখানে একটা আদর্শ ইউক্যারিওটিক কোষের গঠনের ভিতরের চিত্রটা দেখিয়েছি। অবশ্যই আমরা নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, দেখো পর্দা দিয়ে ঘেরা একটা নিউক্লিয়াস, অবশ্যই তার ভিতরে এই রয়েছে নিউক্লিয় লাস আর এই নিউক্লিয় রস এবং জালকের মতো নিউক্লিয় জালিকা, অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস। দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, এগুলো প্রত্যেকটাই একটা করে পর্দাবৃত কোষীয় অঙ্গাণু উপস্থিত। দেখো মাইটোকন্ড্রিয়া রয়েছে, পর্দাবৃত কোষীয় অঙ্গাণু। আর রয়েছে রাইবোজোম, কিন্তু দেখো 80S রাইবোজোম। এগুলোই তো উন্নত বা সুগঠিত নিউক্লিয়াসযুক্ত কোষ, ইউক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য। আমরা ইউক্যারিওটিক কোষ কোথায় দেখব? উন্নত প্রকৃতির উদ্ভিদ বা প্রাণী কোষ, অর্থাৎ উদ্ভিদ বা প্রাণীর কোষ একটু উন্নত প্রকৃতির কোষ। প্রকৃতপক্ষে আমাদের মানবদেহে যে কোষ আমরা দেখতে পাই তার গঠন কিন্তু ইউক্যারিওটিক কোষের প্রকৃতির। সুতরাং প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক দুই প্রকার কোষের উদাহরণ এবং গঠন জানলাম। চলো আমরা একটু এর পার্থক্যটা সম্পর্কে জেনে নিতে চেষ্টা করি। প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষ তাদের গঠন সম্পর্কে আমরা জেনেছি, তাহলে খুব স্বাভাবিকভাবেই আমরা দুই প্রকার কোষের তুলনামূলক আলোচনা একটু করার চেষ্টা করি। প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষের যে আমরা তুলনা করব ঠিক কোন কোন বিষয়বস্তুর উপরে দাঁড়িয়ে, দেখো আমরা নিউক্লিয়াস সম্পর্কেই জেনেছি। প্রকৃতপক্ষে এই নিউক্লিয়াসের গঠনের উপরে ভিত্তি করেই দুটো কোষের আমরা পার্থক্য করার চেষ্টা করেছি। নিউক্লিয় বস্তু একটু খেয়াল করে দেখো, নিউক্লিয় বস্তু অর্থাৎ ডিএনএ, সেই ডিএনএর প্রকৃতি কেমন সেটাও আমরা পার্থক্য জানার চেষ্টা করব। ডিএনএর মাত্রা অর্থাৎ ডিএনএর পরিমাণ কোনোটাতে কম কোনোটাতে বেশি, দেখব ঠিক কোনটাতে কেমন রয়েছে। নিউক্লিওজোম নিশ্চয়ই নতুন শব্দ, আমরা জানার চেষ্টা করব নিউক্লিওজোম ঠিক কী এবং কোন কোষে অবস্থিত। কোষীয় অঙ্গাণুর প্রকৃতি মনে করতেই পারছো, কোনোটাতেই ছিল পর্দাবিহীন, কোনো ক্ষেত্রে ছিল পর্দাবৃত, আর অবশ্যই কোষ প্রাচীর। দেখো প্রথমেই আমরা বলি নিউক্লিয়াস।
সাধারণভাবেই জানি আমরা প্রোক্যারিওটিক কোষের নিউক্লিওয়েড থাকে, অর্থাৎ নিউক্লিয়াস অনুন্নত প্রকৃতির, সেখানে কোনো পর্দা দিয়ে ঘেরা বা নিউক্লিয় পর্দা নেই, কেবলমাত্র একটা দ্বিতন্ত্রী চক্রাকার ডিএনএ রয়েছে। কিন্তু যদি দেখি ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে দেখো প্রকৃত নিউক্লিয়াস উপস্থিত, অর্থাৎ নিউক্লিয়াস সুগঠিত নয় প্রোক্যারিওটিকে, কিন্তু সুগঠিত বা প্রকৃত নিউক্লিয়াস ইউক্যারিওটিকে। দ্বিতীয় পার্থক্য নিউক্লিয় বস্তু। নিউক্লিয় বস্তু কি? দেখো প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে যে ডিএনএ সেটা ছিল প্রোটিনবিহীন, আমরা বলেছিলাম হিস্টোন প্রোটিনবিহীন, কিন্তু ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে একাধিক প্রোটিনযুক্ত ডিএনএর উপস্থিতি, অর্থাৎ হিস্টোন প্রোটিনবিহীন ডিএনএ, হিস্টোন প্রোটিনযুক্ত ডিএনএ। ডিএনএর মাত্রা অর্থাৎ কোন কোষে পরিমাণ কম কোন কোষে পরিমাণ বেশি, স্বাভাবিকভাবেই প্রোক্যারিওটিক কোষের ডিএনএর পরিমাণ তুলনামূলকভাবে হবে কম, কিন্তু ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে তুলনামূলকভাবে ডিএনএর পরিমাণ হবে বেশি। আমরা যেটা নিয়ে জানতে চাইছিলে তোমরা, নিউক্লিওজোম ঠিক কি? দেখো ক্রোমোজোমের গঠনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অংশ হলো নিউক্লিওজোম। ঠিক কিভাবে গঠিত হয়েছে? ডিএনএর সঙ্গে যে প্রোটিন যুক্ত হলো, সেই ডিএনএ এবং প্রোটিন একটা নির্দিষ্ট পদ্ধতিতে যুক্ত হয়ে গোলাকার পুঁতির মতো দানার মতো গঠন তৈরি করলো এবং তা নিউক্লিওজোম সৃষ্টি করে। কিন্তু সেই নিউক্লিওজোমের গঠন এই প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে অনুপস্থিত, অর্থাৎ নিউক্লিওজোমের ভিত্তিতে যদি আমরা পার্থক্য করতে চাই তাহলে প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে অনুপস্থিত, স্বাভাবিকভাবেই ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে উপস্থিত। কোষ অঙ্গাণু, অবশ্যই প্রোক্যারিওটিক কোষের কোষ অঙ্গাণুগুলো পর্দাবৃত নয়, অর্থাৎ বলতে পারি পর্দাবিহীন, কিন্তু ইউক্যারিওটিক কোষের কোষ অঙ্গাণু অবশ্যই পর্দাবৃত। আর সবশেষে যদি বলি কোষ প্রাচীর বা কোষ প্রাচীরের উপাদান, আমরা জানি ইউক্যারিওটিক কোষের কোষ প্রাচীরের প্রধান উপাদান অবশ্যই সেলুলোজ, সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর। তাহলে প্রোক্যারিওটিক কোষের কোষ প্রাচীরের প্রধান উপাদান পেপটাইডোগ্লাইকান নামক একটা নির্দিষ্ট উপাদান দ্বারা প্রোক্যারিওটিক কোষের কোষ প্রাচীর গঠিত। অর্থাৎ প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক শব্দ দুটো থেকেই আমরা কয়েকটা পার্থক্য করতে পারবো। নিউক্লিয়াস সুগঠিত নয় প্রোক্যারিওটিকে, সুগঠিত নিউক্লিয়াস ইউক্যারিওটিকে। পর্দাবৃত কোষীয় অঙ্গাণু ইউক্যারিওটিকে, কিন্তু পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু প্রোক্যারিওটিকে। ডিএনএর সঙ্গে হিস্টোন প্রোটিন অনুপস্থিত প্রোক্যারিওটিকে, কিন্তু হিস্টোন প্রোটিন উপস্থিত ইউক্যারিওটিকে। প্রোক্যারিওটিকের কোষ প্রাচীরের প্রধান উপাদান পেপটাইডোগ্লাইকান, কিন্তু ইউক্যারিওটিকের কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো সেলুলোজ। নিশ্চয়ই তোমরা প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক এই দুই প্রকার কোষের পার্থক্য, তাদের উদাহরণ, তাদের গঠন সম্পর্কে একটা সাধারণ ধারণা জন্মাতে সক্ষম হয়েছে। কিন্তু আমরা পড়ছি কোষের প্রকারভেদ, এখন আমরা পড়লাম কোষের গঠনের উপর দুই প্রকারে ভাগ করেছি, কিন্তু সেই কোষ দ্বারা কোন দেহ গঠিত তার উপরেও কিন্তু ভিত্তি করে আমরা কোষকে দুটো ভাগ করতে পারি। কি কি সেই প্রকারভেদ হতে পারে দেখো, উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ। খুব সহজেই বুঝতে পারছো, উদ্ভিদ দেহ গঠনকারী যে কোষ উদ্ভিদ কোষ, আর প্রাণী দেহ গঠনকারী যে কোষ প্রাণী কোষ। তাহলে সরাসরি যদি আমরা তুলনাতে যাওয়ার চেষ্টা করি, কারণ আমরা কোষ অঙ্গাণু পড়ার সময় প্রায়শই বলেছি নির্দিষ্ট কোন কোষীয় অঙ্গাণু কোন প্রকার কোষে উপস্থিত বা কোন প্রকার কোষে অনুপস্থিত। দেখো আমরা প্রথমে বলছি কোষ প্রাচীর, সেই কোষ প্রাচীর সম্পর্কে জানবো, কোন প্রকার কোষে উপস্থিত বা কোন প্রকার কোষে অনুপস্থিত। শুধু কোষ প্রাচীর নয়, প্লাস্টিড নামক কোষীয় অঙ্গাণু, সেন্ট্রোজোম, লাইসোজোম, কোষগহ্বর, কোষান্তর সংযোগ। নিশ্চয়ই তোমরা আন্দাজ করতে পারছো, তাও চলো একবার জেনে নেওয়া যাক। কোষ প্রাচীর স্বাভাবিকভাবেই উদ্ভিদ কোষে উপস্থিত, কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে অনুপস্থিত। যদি আমরা বলি প্লাস্টিড, বলার চেষ্টা করো তো কোন প্রকার কোষে উপস্থিত। এক্স্যাক্টলি, প্লাস্টিড উপস্থিত কেবলমাত্র উদ্ভিদ কোষে। ক্লোরোপ্লাস্টিডের উপস্থিতির জন্যই কিন্তু সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষ করতে পারে, আর প্রাণী কোষে স্বভাবতই প্লাস্টিড থাকবে অনুপস্থিত। আমরা যদি বলি সেন্ট্রোজোম, আমরা কোষীয় অঙ্গাণু পড়ার সময় বলেছিলাম সেন্ট্রোজোমের উপস্থিতির কারণেই কিন্তু একটা কোষ সহজে বিভাজিত হতে পারে, এবং সেই সেন্ট্রোজোম কেবলমাত্র একটা প্রাণী কোষের ক্ষেত্রে উপস্থিত, কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোম থাকে না, অর্থাৎ অনুপস্থিত। আবার আমরা যদি বলি উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখো লাইসোজোম অনুপস্থিত। প্রধানত প্রাণী কোষের বৈশিষ্ট্য লাইসোজোম, অর্থাৎ আত্মঘাতী থলি বলে পরিচিত কোষীয় অঙ্গাণু। কোষগহ্বর, কোষগহ্বর আমরা বলেছিলাম উভয় কোষে উপস্থিত, কিন্তু তাদের আকার এবং সংখ্যাগত একটা পরিমাণ পার্থক্য থাকে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষগহ্বর সংখ্যায় একটা বা দুটো,
বাট ইম্পর্টেন্টলি লার্জার ইন সাইজ, আকারে বড় হয়। আর প্রাণী কোষের ক্ষেত্রে কোষ গহ্বর আকারে ছোট হয় আর সংখ্যায়ও হয় কম, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের ক্ষেত্রে। আর যদি বলি কোষান্তর সংযোগ, অর্থাৎ পাশাপাশি অবস্থিত দুটো কোষের মধ্যে সংযোগ রক্ষা করে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেই সংযোগ রক্ষাকারী গঠনের নাম প্লাজমোডেসমাটা। আর প্রাণী কোষের ক্ষেত্রে প্রধানত ডেসমোজোম দিয়েই পার্শ্ববর্তী দুটো কোষের মধ্যে সংযোগ রক্ষা হয়। অর্থাৎ কোষ প্রাচীরের উপস্থিতি বা অনুপস্থিতি, প্লাস্টিডের উপস্থিতি বা অনুপস্থিতি, সেন্ট্রোজোমের উপস্থিতি বা অনুপস্থিতি, এগুলোর ভিত্তিতেই আমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষকে পার্থক্য করতে পারি। তাহলে চলো একবার দেখে নিই উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ তাদের দেখতে কেমন। ছবি দুটো একবার দেখে তুলনা করার চেষ্টা করি। উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ তাদের পার্থক্য আমরা জানলাম, চলো একটা ছবির সাহায্যে একটু জেনে নেওয়ার চেষ্টা করি ঠিক কোন কোষীয় অঙ্গাণু বা কোন গঠন উদ্ভিদ কোষে উপস্থিত বা প্রাণী কোষে অনুপস্থিত, অথবা প্রাণী কোষে উপস্থিত উদ্ভিদ কোষে উপস্থিত। প্রথমেই দেখো দুটো কোষের মধ্যে আমি বলে দিই, এদিকের যে কোষ দেখছি আমরা একটা আদর্শ উদ্ভিদ কোষ বা ইউক্যারিওটিক উদ্ভিদ কোষ, আর এদিকের কোষটাই হলো আমাদের ইউক্যারিওটিক একটা প্রাণী কোষ। তাহলে সহজেই আমরা আন্দাজ করতে পারবো নির্দিষ্ট একটা কোষীয় অঙ্গাণু কোন কোষে উপস্থিত বা কোন কোষে অনুপস্থিত। যেমন দেখো প্রাণী কোষের ক্ষেত্রে আমরা দেখছি এখানে সেন্ট্রোজোম উপস্থিত, কিন্তু নিশ্চয়ই আমরা এই উদ্ভিদ কোষে কোনো সেন্ট্রোজোম নামক কোষীয় অঙ্গাণুর উপস্থিতি লক্ষ্য করতে পারবো না। অর্থাৎ সেন্ট্রোজোম প্রাণী কোষে উপস্থিত কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে অনুপস্থিত। একইভাবে যদি বলি ক্লোরোপ্লাস্টিড নামক একটা কোষীয় অঙ্গাণু, দেখো উদ্ভিদ কোষে সবুজ বর্ণযুক্ত ক্লোরোফিল সমন্বিত প্লাস্টিড ক্লোরোপ্লাস্টিড উদ্ভিদ কোষে উপস্থিত, কিন্তু প্রাণী কোষের দিকে তাকাও, কোনো রকম ক্লোরোপ্লাস্টিড বা প্লাস্টিড প্রকৃতির কোষীয় অঙ্গাণু থাকবে না। অর্থাৎ প্লাস্টিড প্রাণী কোষে অনুপস্থিত, উদ্ভিদ কোষে কিন্তু উপস্থিত। আবার যদি দেখি লাইসোজোম, আমরা আত্মঘাতী থলি নামে জেনেছি যে কোষীয় অঙ্গাণুকে, সেই লাইসোজোম কিন্তু প্রাণী কোষে উপস্থিত, কিন্তু দেখো উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোনো রকম লাইসোজোম নামক কোষীয় অঙ্গাণুর উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারি না। অর্থাৎ লাইসোজোম প্রাণী কোষের বৈশিষ্ট্য, যা কিন্তু উদ্ভিদ কোষে অনুপস্থিত। এখন যদি কোষ আবরকের দিকে তাকাই, দেখো কোষ প্রাচীরের উপস্থিতি, অর্থাৎ উদ্ভিদ কোষের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই কোষ প্রাচীর হলো সব থেকে বাইরে থাকা আবরক, কিন্তু যদি আমরা প্রাণী কোষের ক্ষেত্রে দেখি কেবলমাত্র কোষ পর্দা উপস্থিত, কিন্তু কোষ প্রাচীর কি রয়েছে? না, কারণ প্রাণী কোষে কোষ প্রাচীর অনুপস্থিত, উদ্ভিদ কোষে তা উপস্থিত। আবার যদি পার্শ্ববর্তী দুটো কোষের মধ্যে সংযোগ সাধনের জন্য যে গঠন, উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখো প্লাজমোডেসমাটা নামক এই যে ছিদ্র, সেটা রয়েছে উদ্ভিদ কোষের সংযোগ সাধনে সাহায্য করে। যদি আমরা প্রাণী কোষের ক্ষেত্রে দেখি, পার্শ্ববর্তী দুটো কোষের ক্ষেত্রে কিন্তু কোনো প্লাজমোডেসমাটার উপস্থিতি নেই, সেখানে থাকা উচিত ডেসমোজোম নামক কোষীয় অঙ্গাণুর। অর্থাৎ আমরা বুঝতে পারছি ঠিক একটু আগে আমরা যা দেখলাম, নির্দিষ্ট কোনো কোষীয় অঙ্গাণু প্রাণী কোষে উপস্থিত, উদ্ভিদ কোষে অনুপস্থিত, অথবা উদ্ভিদ কোষে উপস্থিত, প্রাণী কোষে অনুপস্থিত, এগুলোই হলো উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের পার্থক্যের প্রধান ভিত্তি। ফলে আমরা গঠনের উপরে নির্ভর করে প্রোক্যারিওটিক কোষ এবং ইউক্যারিওটিক কোষ বিভাগ করেছি। কোন প্রকার দেহ গঠন করছে তার উপরে নির্ভর করে প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ তা সম্পর্কেও জেনেছি। ফলে কোষ সম্পর্কিত সামগ্রিক আলোচনায় কোষ কি, কোষের গঠন কেমন, কোন কোন অঙ্গাণু কী কাজ ভূমিকা পালন করে এবং কোষ কত রকমের হতে পারে তা সম্পর্কে সঠিকভাবে আমরা জানতে পেরেছি আশা করছি। নিশ্চয়ই তোমরা কোষ সম্পর্কে সঠিক তথ্য পেয়ে নিজেকে সমৃদ্ধ করে তুলবে। আশা করি আজকের এই ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। জীবন বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের এরকম নানান ভিডিও পাওয়ার জন্য ছায়া প্রকাশনীর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করো।